নির্বাচনের আগ মুহূর্তে এখন একজন কর্মকর্তা যারা নির্বাচনের দায়িত্ব যেকোনোভাবেই হোক দেওয়া হয়েছে, আমরা তো এই নির্বাচন বানচাল চাই না। এই নির্বাচন বাতিল চাই না। আমরা চাই নির্বাচনটা হোক। এখন শেখ হাসিনার আমরা শুনেছি যে ৬ স্তর ৭ স্তরের তার সাজানো প্রশাসন। এখন এগুলোকে আপনি সব ওয়াশ আউট করে আপনি নির্বাচন তাহলে ৫ বছরও দিতে পারবেন না। তো হুম, সেই ক্ষেত্রে নির্বাচন তো করতে হবে কাউকে না কাউকে নিয়ে। এবং সেখানে প্রশাসনের লোকরা যারা ক্যাডারভুক্ত কর্মকর্তা বা বিভিন্ন কর্মকর্তা রয়েছে তারাই তো সেই নির্বাচনের দায়িত্ব পালন করবে। তো সেই হিসাবে উনি তো এই দোসর এই কথাটাকে উনি ডিক্লাইন করছে এইজন্য যে এখন এতদিন যা বলছেন অন্তত এখন আর তাদেরকে এই ব্লেমটা দিয়েন না, দোষ হবে না। কারণ তারে আসামি বানায় তো লাভ নাই। কারণ তাকে দিয়ে তো আমার নির্বাচন তো উঠাইতে হবে। কারণ তাদের বাদ দিলে তাহলে আর অফিসার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সেই হিসাবে হুম, উনি এটা বলতেই পারে। কিন্তু উনি যখন এই লাইনের শেষ অংশে যেটা বলছে যে তারা খুব সৎ, এই জায়গাটায় গিয়ে আমি আর মানে থামতে পারলাম না বা তার জায়গাটায় ওই জায়গায় আর কন্টিনিউ করতে পারলাম না। আমি থেমে গেলাম। কারণ সৎ সার্টিফিকেট দেওয়ার কেউ নেই। এবং উনি কিভাবে সে সৎ সার্টিফিকেট দেবে? ওনার এই উপদেষ্টা পরিষদের সদস্যরা শুরু থেকেই বলে আসতেছে যে আমরা একটা ভঙ্গুর প্রশাসন পেয়েছি, ভঙ্গুর একটা ল এনফোর্স পেয়েছি। এই অবস্থা দিয়ে দেশ কিভাবে এত দ্রুত মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিব, দেশ কন্ট্রোলে নিব, এগুলো এখন হঠাৎ করে তাদেরকে সৎ সার্টিফিকেট দেওয়া, এই যে দিল, এই রিটার্নিং অফিসাররাই কয়েকদিন আগে প্রায় ৭ শতাধিক প্রার্থীর তাদের মনোনয়ন বাতিল করে দিল। এবং তার আবার প্রায় 80% 90%ই আবার আপিলে মানে সামান্য আর্গুমেন্টেই সেগুলো আবার বৈধ হয়ে গেল। তাহলে তারা কি এই যেসব রিটার্নিং অফিসাররা তারা তো ডিসি পদমর্যাদার ডেপুটি সেক্রেটারি, তো সে একেবারে কিছু না দেখে সে এরকম প্রার্থিতা বাতিল করলো। আর যদি করেই থাকে তাহলে সে সৎ হইলো কি করে? সৎ যদি হুম, হয় তাহলে তো এইভাবে বাদ দিতে পারে না। এবং আমরা তো অনেক অভিযোগ দেখেছি, আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একজন রিটার্নিং কর্মকর্তা কিভাবে একজন প্রার্থীর কথা কোনোভাবেই শুনলো না, শুনতে চাচ্ছিল না, শোনার আগ্রহ দেখালো না, বরং তার প্রতি একটা তার মানে মানে কি বলবো বিব্রতকর একটা পরিস্থিতি এবং সে খুব বিরক্ত ফিল করলো। তো এইসব রিটার্নিং অফিসাররা যদি সৎ হয়ে থাকে তাহলে তাদের সিদ্ধান্তগুলো এভাবে 80% আবার মানে চেঞ্জ হলো কি করে? এখন নির্বাচন কমিশনার একটা কথা বলছেন যে অসুবিধা নাই। ওখানে যদি বাতিল হয় আপিল করলে তো আপনারা ন্যায্য অধিকার পাবেন। এখন আপনি বলেন ৭০০ প্রার্থীর যদি এরকম ভুল ৭০০ র ভিতরে যদি ৬৫০ যদি তাদের সিদ্ধান্ত ভুল দেয়, তাহলে সামনের ১২ তারিখে এই রিটার্নিং কর্মকর্তারাই তো ফলাফল ঘোষণা করবেন। তাহলে সেদিনও তারা কি ভুল সিদ্ধান্ত দিবেন? যদি তাই দেয় পরের দিন কি আবার সেই ৩০০ সংসদ সদস্য প্রার্থীরা তারা আবার গিয়ে সেগুলো আপিল করবেন? তাহলে সে আপিল করলে কবে ফলাফল ঘোষণা করা হবে? আর সরকার গঠন করবে কবে? রিটার্নিং অফিসারে তো যা ফলাফল পাবে তাতে তো ওনার ফলাফল ঘোষণা করতে হবে। তাহলে সরকার গঠন হবে কিভাবে? তার মানে দেখা যাবে সরকার গঠন ঠিকই হয়ে যাবে। পরে আপিল হবে কি হবে? তার মানে কি এর ভেতরে একটা সূক্ষ্ম একটা মানে জটিল এবং কুটিল কূটনীতি বা তাদের আমলাতান্ত্রিকতার একটা মারপ্যাচ রয়ে গেছে এবং সেই মারপ্যাচটা করছে সেই অসৎ লোকরা। সেইজন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই শেষের অংশটা একেবারে মানে দ্ব্যর্থহীনভাবে আমি এটা প্রত্যাখ্যান করলাম। ১ম অংশটা উনি এটা বলতেই পারে। উনি একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, উপদেষ্টা হিসেবে উনি বলতেই পারে যে, "না ভাই এগুলো দোসর-টোসর এখন আর বইলো না। বরং এখন এদেরকে দিয়ে নির্বাচন আদায় করতে হবে। ওরা এখন আমাদের লোক, ওরা এখন সরকারের লোক।" এইটাই হইছে মূল কথা। এইটা হলো ওনার মনে রাখতে হবে। আর ফয়জুল করিম সাহেবের যে বক্তব্য, ফয়জুল কবির সাহেব এবং আরো অন্যান্য উপদেষ্টাদের কথা সবই জাতি কিন্তু সব শুনতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি উনি বলে যে আমি এগুলো শুনি নাই তাহলে তো হবে না। উনাকেও এগুলো শুনতে হবে এবং সেই এক সুরে কথা বলতে হবে। কোনোভাবেই যেন এই নির্বাচন নিয়ে মানুষের যে আস্থাহীনতা এখনো দেখা যাচ্ছে সেইটা যেন দিন, দিন আরো বৃদ্ধি না পায়। সে আস্থাটা যেন তৈরি হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা বলতে শুনেছি যে সেনাপ্রধান তিনি বলছে কোনো পক্ষপাত হবে না। ভালো, ওনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। প্র্যাকটিক্যালি দেখতে চাই যে যেসব ফিল্ডে যে সেনা আ বাহিনীর যে টিম রয়েছে আমরা কিন্তু এখনো খুব একটা এখন দেখতেছি যে নির্বাচনী আমি আজকেও আমার অফিসে ঢোকার সময় আমি বনানীতে দেখলাম
যে সেখানে তারেক রহমানের 17 আসনে সেখানে ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইনে দেখলাম কিছু মহিলাও আছে, কিছু পুরুষ লোকও আছে। ভালো, থাকাটাই স্বাভাবিক। এটা চিরাচরিত আমরা সব জায়গায় দেখে আসছি যে হুম। মহিলা পুরুষ সবাই মিলেই সে ক্যাম্পেইন করে। কিন্তু অন্য দলের দেখতেছি যে মহিলাদের ক্যাম্পেইন করতে নামতে দেওয়া হবে না, নামলে তাদেরকে কি কি করা হবে, এই ধরনের খুবই বাজে ভাষায় কিছু কথাবার্তা, সেখানে অশ্রদ্ধেয় কথাবার্তা চলছে এবং তাদের উপরে হামলা করা হচ্ছে। তাহলে এগুলো প্রশাসন এখন ফিল্ডে যে তারা এইসব মহিলারা সেখানে গিয়ে কথা নিয়ে নিচ্ছে, মানে বিভিন্ন ভাবে জান্নাতের কথা বলে বা বিকাশে টাকার কথা বলে বিভিন্ন ভাবে বলে তাদেরকে একেবারে কনভিন্স করে জামাতের পক্ষে রায় নিয়ে তারপরে তারা আসতেছে। এই জন্যই তাদের উপর আমি কি ওটা বিএনপি করছে না, বিএনপি বাড়ির ভিতরে ঢুকছে না, কিন্তু জামাতের নারীরা বাড়ির ভিতরে ঢুকে এগুলো মানে এরকম ভাবে কনভিন্স করার চেষ্টা করছে। আচ্ছা এটা আপা, হচ্ছে আপনি আপনি তো দেখেছেন প্রত্যেকটা নির্বাচনের আগে ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু সব দলের প্রার্থীরা যায় এবং তারা তাদের ভোটার, এখন কিন্তু ভোটার সিস্টেম ভিন্ন, এখানে এনআইডি কার্ড থাকতে হবে, নাম্বার থাকতে হবে। আপনি এখনো জানেন না আপনার ভোট সেন্টারটা কোথায় পড়বে, কারণ এটা এখন পর্যন্ত নির্বাচন ঘোষণাই দেয় নাই। এটা ঘোষণা দিবে কয়দিন পরে। তো যখন হবে তখন তো একজন ভোটারের জানার অধিকার আছে যে তার সেন্টার কোথায়, বুথ কত নাম্বার, কারণ এক একটা সেন্টারে অনেকগুলো বুথ আছে, বিশেষ করে ঢাকা শহরে একটা সেন্টারের ভিতরে 25টা 30টা পর্যন্ত বুথ আছে। তো কোন বুথে যাবে এবং তার কোন সেন্টারে তার ভোট পড়েছে, কারণ সেন্টার প্রতি নির্বাচনের সময় চেঞ্জ করা হয়। গত নির্বাচনে যে সেন্টার ছিল সেটা এবছর নাও থাকতে পারে এবং চেঞ্জ হবে। তো এখন সেই ক্ষেত্রে সব দলের প্রার্থী সমর্থকরা এখানে ভোটারদের একটা বিশাল হেল্প করে, একটা সামাজিক দায়িত্ব পালন করে। কি করে, তার ভোটার আইডি নাম্বারটা নিয়ে তারা যখন এটা যাচাই করবে, তারা একটা এক্সেল শিট করবে যেভাবে করে করে সেই তথ্য তাকে জানাই দিবে যে আপনার সেন্টার অমুক জায়গায়, আপনার এত নাম্বার বুথে আপনার হলো গিয়া আপনি ভোট দিতে পারবেন। এই কথা তাকে আচ্ছা, এটা জানাবে কিভাবে? জানানোর পথ হলো ওই ভোটারের কাছে আরেকবার দ্বিতীয়বার গিয়ে তাকে জানাই আসা, অথবা বিকল্প হলো তার যদি মোবাইল নাম্বারটা থাকে তার মোবাইলে একটা এসএমএস দিয়ে পাঠানো, যে এসএমএস এ বলে দিবে যে আপনার সেন্টার অমুক জায়গায়, আপনার এত নাম্বার বুথে ভোট। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জন্যই কি ফোন জি, নাম্বার নিয়ে এই জন্যই কি ফোন হ্যাঁ, নাম্বার এই জন্য তো, এই জন্যই তো ফোন নাম্বার, এখন তো ডিজিটাল যুগ। আপনি জানেন এখন এসএমএস এ বিভিন্ন প্রার্থীরা তারা এসএমএস এ তারা ক্যাম্পেইন করছে, তার বক্তব্য পাঠাচ্ছে, তার ভয়েস এসএমএস পাঠাচ্ছে, তার লিখিত এসএমএস পাঠাচ্ছে, টেক্সট পাঠাচ্ছে। এখন তো ডিজিটাল যুগ, এখন তো বারবার ঢাকা শহরে বিশেষ করে একটা ফ্ল্যাটে বা আবাসিক এলাকায় গিয়ে বারবার নক করাটা এটা তো একটা বিব্রতকর। এই কারণে তারা করছে, এই কাজটা তো বিএনপিও করছে। আর ওই নাম্বার, আমি তো সোশ্যাল মিডিয়া এটাও দেখেছি যে বিএনপির ওই যে কক্সবাজার না চট্টগ্রামের 4 আসনের কোথার এক প্রার্থী, সে তো রীতিমতো ছাপানো একটা স্লিপ তৈরি করেছে, যেখানে ভোটারের নাম, ভোটারের আইডি নাম্বার, ভোটারের মোবাইল নাম্বার, এরপরে আরো একটু আছে ওই যেটা অবলিক দিয়ে বিকাশ। তো এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো আমি মনে করি আসলে এই সব কমপ্লেন গুলো, এগুলো শুধুই মাত্র অপপ্রচার একদল আরেক দলের বিরুদ্ধে। এইটা কম বেশি সবাই করতেছে। নির্বাচন এটা কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু এটাকে বড় ফ্যাক্টর করে নারী এবং বিশেষ করে মহিলাদের উপরে, মা বোনদের উপরে হামলাটা, এটা আমি মনে করি বিএনপির এই যে 5ই আগস্ট 24-এর পরে তাদের যে ভূমিধস, বিজয়ের পরিবর্তে যে ভূমিধস জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তা যে ধস নেমেছে, এটা কি এখনো কি নির্বাচনের আগে রক্ষা করার জন্য তারা কোনো পদক্ষেপ নেবে না? তারা যে তাদের এক নেতা যেসব ভাষায় কথা বলছে যে মহিলাদের কি নিয়ে, যার পরক্ষিতেই কিন্তু দেখেন জামাত ইসলাম 31শে জানুয়ারি তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশের ডাক দিল। এই ধরনের কর্মসূচি কিন্তু জামাতের হয়তো ইয়াতে সূচিতে আমরা দেখতে পাই নাই বা কোথাও শুনি নাই। এখন হঠাৎ করে দেখলাম জামাত আর মহিলা সমাবেশ করবে। দেখেন, এই সমাবেশটা করে জামাতের এখানে আরেক ধাপ তারা অ্যাডভান্স হয়ে যাবে। কারণ জামাতের সমাবেশ মানে তো বুঝতেই পারছেন, ওখানে কয়েক লক্ষ মহিলার একটা সমাগম হবে এবং তারা চুজ করছে সোহরাওয়ার্দীর মতো একটা জায়গা। কারণ তাদের অল্প স্বল্প জায়গায় হবে না, কারণ 10-20 হাজার লোকে মহিলাদের এর সমাবেশ না এটা। তো এইটা তো, এই গেমটা তো জামাতের হাতে বিএনপি তুলে দিল, একটা পরে একটা ভুল করে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেব এত একজন বোদ্ধা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি দেখলাম মিডিয়ায় কালকে বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে, ভালো কথা, ওনার তো সেখানে সহানুভূতি, উনি একটা ফোন দিত, উনি লাইভে মিডিয়ায় রেখে একটা ফোন দিত, এ ভাই শুনলাম আপনার উপরে এরকম হামলা হয়েছে, আমি এটার ব্যবস্থা নিচ্ছি, হাবিবুল্লাহ বাহার কলেজের কোন ছাত্র দলের নেতা করেছে, আমি এটা ব্যবস্থা নিচ্ছি, আপনি কিছু মনে করেন না, বা তার বাসায় চলে যেত,
নাসিরউদ্দিন পাটোয়ারি, মিডিয়া গুলো দেখতো সারা দেশবাসী। উনি বলতেছে কি, ও ওরা ও ও করে বলতেছে, মানে একটু তাচ্ছিল্য করে ছাত্রদেরকে এই শুরু থেকে যে তাচ্ছিল্য করাটা, এটা তো আরো উল্টা হিতে বিপরীত হচ্ছে তার জন্য। কারণ ওরা তো জুলাই যোদ্ধা, ওদের আন্দোলনের কারণে আজকে বাংলাদেশ এরকম একটা দেশ পেয়েছে। আজকে নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, না হলে তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না। তা আমি মনে করি যে বিএনপির কিছু নেতৃবৃন্দ বা তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের এই মানে হারানো ইমেজ পুনরুদ্ধার করার জন্য এখনো 10-12 দিন সময় আছে। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই মোমেন্টামটা তৈরি হবে কখন কার দিকে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। আমি মনে করি যে বিএনপি সেই তাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের মাহাদি আমিন সাহেব খুব ভালো ইয়ং একজন ভালো বুদ্ধিজীবী, সে এ ব্যাপারে নিশ্চয়ই মনে হয় পরামর্শ দিবে। কিন্তু দেখি তার ভিতরে খুব একটা দেখি না। সে কিছু দেখা যাচ্ছে প্রেস ব্রিফিং আইসা জামাতের আমিরের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে মানে বাস ওনার প্রেস ব্রিফিং শেষ হয়ে যায়। অথচ জামাতের আমির কিন্তু অত্যন্ত অভিজ্ঞ লোক, সে কিন্তু এখন পর্যন্ত খুব একটা আচরণবিধি লঙ্ঘন হয় কিংবা প্রতিপক্ষের উপরে এমন কোনো কথা বললে পরে যে কথা বললে পরে হবে, এই ধরনের কথা সে বলে নাই। জি।